আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা কোর্স রসায়নের 8টা লেকচার লাইভ নেওয়ার পরে আজকে তোমাদেরকে প্রথম রেকর্ডেড ক্লাস দিচ্ছি, সময়টাকে কিছুটা বাঁচানোর জন্য। তো আমাদের গত ক্লাসে আমরা গ্লাইকোসাইডিক বন্ধনটা বুঝেছিলাম সময় নিয়ে। আজকে লেকচার 9 আমাদের ফ্রুক্টোজ নিয়ে পড়তে হবে এবং মনোস্যাকারাইড নিয়ে, এটাই আমাদের লাস্ট পড়া, ফ্রুক্টোজ। তো দেখো, আমি ফ্রুক্টোজের চেইন স্ট্রাকচার এখানে লিখে রেখেছি এবং ওপরে একটা কথাও লিখে রেখেছি যে কে ফ্রুক্টোজটা আবিষ্কার করেছেন। তাহলে দিয়ে মনে রাখবা। ফরাসি বিজ্ঞানী, একটা নাম মনে রাখো, অগাস্টিং মনে রাখো, সমস্যা নাই, বা পিরি মনে রাখো, সমস্যা নাই, একটা মনে রাখলে চলবে। 1847 সালে উনি ফ্রুক্টোজটা আবিষ্কার করেছেন। তো কথা হচ্ছে, কেন এটাকে ফ্রুক্টোজ বলা হচ্ছে? কারণটা হচ্ছে এই ফ্রুক্টোজটা কিন্তু আবিষ্কার করা হয়েছিল ফ্রুট থেকে। কোথা থেকে আবিষ্কার করা হয়েছিল? ফ্রুট, ফলের রস থেকে। তাহলে ফ্রুট যোগ ওজ ইকুয়াল টু কি হয়ে গেল বলো? ফ্রুক্টোজ। ফ্রুট যোগ ওজ ইকুয়াল টু ফ্রুক্টোজ। আশা করি তোমাদের এখানে কোনো প্রবলেম নাই। এবার দেখো যে আমি যেহেতু ফ্রুক্টোজের একটা নাম লিখলাম বা বললাম যে ফ্রুক্টোজ কেন বলা হচ্ছে, তাহলে ফ্রুক্টোজের আরো বেশ কিছু নাম আছে। আমরা একটু ফ্রুক্টোজের অন্য নামগুলো এখানে একটু দেখে নিই। ফ্রুক্টোজের অন্য নাম কি কি আছে? তাহলে ফ্রুক্টোজের অন্য নামগুলো এখানে দেখে নিচ্ছি একটু। অন্য নাম যুক্তি দিয়ে যে বলবো আমরা। তাহলে দেখো, ফ্রুক্টোজটা যেহেতু আমরা কোথা থেকে পাই? ফ্রুক্টোজটা ফলের মধ্যে পাই, এজন্য এটাকে আমরা বলতে পারি ফলের শর্করা। তাহলে ফ্রুক্টোজকে আমরা কি বলতে পারি? তার একটা নাম বলতে পারি, ফ্রুক্টোজ হচ্ছে ফলের শর্করা। ফলের শর্করা বলতে পারো। আচ্ছা, তাহলে ফলের শর্করা বললে ইংলিশে আমরা এটাকে ফ্রুট সুগারও বলতে পারবো, ফ্রুট সুগার। ঠিক আছে? আচ্ছা, এছাড়া এটাকে আমরা বলতে পারবো আরো একটা নাম সেম, যে এটাকে আমরা ফলের শর্করা যেমন বলবো, তেমন এটাকে কিন্তু আমরা ফলের চিনিও বলতে পারি। ফলের চিনি। যেহেতু ফ্রুক্টোজ এক সমবর্তিত আলোক রশ্মিকে বামে ঘোরায়, ঠিক আছে, এই জন্য কিন্তু এর নামটা আমরা কি বলেছিলাম? লেভুলোজ। এটা গত ক্লাসের পড়া, লেভুলোজ। তাহলে ফ্রুক্টোজের অপর নাম কিন্তু লেভুলোজ। এর তথ্যটাও মনে রাখবা। এছাড়া ফ্রুক্টোজের অপর নামের ক্ষেত্রে আমরা বলতে পারি, দেখো যে ফ্রুক্টোজ যেহেতু 6 কার্বন বিশিষ্ট, এখানে লেখা আছে, এবং তার মধ্যে কিটোনটা আছে, এই জন্য এটাকে কিন্তু আমরা 6 কার্বন বিশিষ্ট শর্করা, কিটোজ শর্করা হিসাবে এটাকে আমরা বলতে পারবো কিটোজ বলতে পারি, বা কিটো হেক্সোজ বলতে পারি। এছাড়া কিটোনযুক্ত শর্করা হতে এটা আমরা কিটো শর্করা, কিটো স্যাকারাইড বলতে পারবো। ঠিক আছে, ওই নামটা দিলে দিলা, না দিলে কোনো সমস্যা নেই। তাহলে এই কয়টা নাম তোমরা মনে রাখবা: ফলের শর্করা, ফ্রুট সুগার, ফলের চিনি, লেভুলোজ, কিটো, হেক্সোজ। এগুলো হচ্ছে ফ্রুক্টোজের অপর নাম বা ফ্রুক্টোজের অন্য নাম। তাহলে কেন ফ্রুক্টোজ বলা হয়? কারণ ফ্রুক্টোজ প্রথম শনাক্ত করা হয়েছিল ফ্রুট থেকে, এই কারণে তাকে ফ্রুক্টোজ বলা হচ্ছে। আশা করি তোমরা এটা ধরতে পেরেছো। এবার ফ্রুক্টোজকে কিন্তু আরো কিছু কথা বলা হয়, যেমন ফ্রুক্টোজ কিন্তু একটা রিডিউসিং সুগার বা বিজারণক্ষম শর্করা। তাহলে ফ্রুক্টোজকে আমরা এছাড়াও বলতে পারি রিডিউসিং সুগার। এবং এর সংকেতের আলোকে এটাকে কিন্তু আমরা বলতে পারি যে ফ্রুক্টোজ হচ্ছে একটা গ্লুকোজের আইসোমার। এই তথ্যগুলো মনে রাখবা যে ফ্রুক্টোজ হচ্ছে একটা রিডিউসিং সুগার এবং সেটা হচ্ছে একটা গ্লুকোজের আইসোমার। তার মানে বিজারণক্ষম চিনি বা শর্করা, রিডিউসিং দি বিজারণক্ষম চিনি এবং গ্লুকোজের আইসোমার। আশা করি এতটুকুর মধ্যে তোমাদের কারো কোনো কিছু বুঝতে সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা মুছে ফেলছি। এবার আমরা একটু ফ্রুক্টোজের
চাক্রিক যে গঠনটা আছে সেটা একটু আমরা আঁকার চেষ্টা করব। আমরা চাক্রিক গঠন আঁকার সিস্টেমটা বুঝেছিলাম এবং গ্লুকোজের ক্ষেত্রে আমরা পড়েছিলাম পাইরান থেকে পাইরান যোগ ওজ পাইরানোজ। কিন্তু ফ্রুক্টোজ যেহেতু ফ দিয়ে, তাহলে ফ্রুক্টোজ সম্পর্কে আরেকটা তথ্য মনে রাখবা যে ফ্রুক্টোজের যে চাক্রিক গঠন সেটা হবে ফিউরানোজ। ফ্রুক্টোজের চাক্রিক গঠনটা কেমন হবে বলো? ফিউরানোজ। লিখে দিচ্ছি, এটাকে আমরা বলবো ফিউরানোজ। ফিউরান থেকে আসছে। তো ফিউরান কি সেটা আমি সংজ্ঞা আকারে লিখে দিচ্ছি একটু পরে। আপাতত আমরা আগে ফিউরানোজটা একটু আঁকা শিখি, যে ফিউরানোজটা কেমন হচ্ছে এটা দেখে এখন আমরা আঁকা শিখবো। তাহলে প্রথমে দেখো যে ফিউরানোজের ক্ষেত্রে আমার এখানে 1 নাম্বার কার্বনে কি আছে দেখো। তাহলে 1 নাম্বার কার্বনে আমার আছে CH2OH দিলাম। তারপরে দেখো 2 নাম্বার কার্বনে কি আছে বলো? কার্বন, তার সাথে কি আছে? ও আছে। যেহেতু এটা এরকম করে ডান দিকে ঘুরতেছে, আমরা ডান দিকে ঘুরাই ফেলি। তাহলে 2 এর পরে আসে এদিকে 3 নাম্বার কার্বন দিলাম, 4 নাম্বার কার্বন দিলাম, 5 নাম্বার কার্বন দিলাম এবং 5-এর সাথে এই পাশে CH2OH। এই হচ্ছে আমার 6টা কার্বন। তো এই জায়গায় যে জিনিসটা তুমি মনে রাখবা দেখো যে এখানে কার্যকরী মূলক আসলে কোনটা? এই কিটোন মূলক না? ফ্রুক্টোজের ক্ষেত্রে কার্যকরী মূলক কোনটা? কিটোন মূলক। আর সবচেয়ে দূরবর্তী কাইরাল কার্বন কোনটা? এই 5 নাম্বার কার্বনটা। তার মানে এখানে মূলত আসলে বন্ধন তৈরি হবে কত বলতো? এই 2 নাম্বার কার্বনের সাথে এইখানে 2 নাম্বার কার্বনের সাথে 5 নাম্বার কার্বনের কিন্তু এখানে বন্ধন তৈরি হবে। এই কথাটা একটু মাথায় রাখবা। 2 নং এর সাথে 5 নং কার্বনের এখানে বন্ধন হবে, 2 নং এর সাথে 5 নং কার্বনের। তাহলে বিষয়টা এখানে আমি যদি এই কার্বনটা দিয়ে বোঝাই, তাহলে এখানে বন্ধনটা আসলে কেমন হওয়ার কথা বলতো? এই জায়গায় বন্ধন হবে, এই জায়গায়, তাই না? এটা 5 নাম্বার কার্বন, এই জায়গায় বন্ধন হবে। এটা আমি কিন্তু ডেমো হিসাবে তোমাদেরকে বলছি, আমি পরিপূর্ণটা ওই পাশে লিখছি। আচ্ছা, তাহলে যদি এরকম হয় তাহলে আমরা দেখেছিলাম যে এই 3 নাম্বারটার কোথায় দেখো, এটা তো 2 গেল, 3 নাম্বারটার এটা যেহেতু ডান দিকে ঘুরছে, তাহলে এর নিচে কি আসবে বলো? এর নিচে আসবে হাইড্রোজেন, উপরে হাইড্রক্সির মূলক যাবে। 4 নাম্বারে দেখো এটা এদিকে ঘুরছে, তাহলে নিচে আসবে OH, উপরে কি যাবে? উপরে যাবে H। এবং 5 নাম্বার আমরা দেখতেছি যে ওইদিকে OH আছে, তাহলে আমাদের নিচে এখানে কি আসবে? নিচে আসবে মানে OH টা নিচে আসবে, উপরে H যাবে। OH টা নিচে আসবে, উপরে H যাবে, ঠিক কিনা? তাহলে এই হচ্ছে বিষয়। আমি এটাকে একটু বাঁকা করে লিখে দিচ্ছি এখানে, কারণ এটা যেহেতু ডেমো বলেছি। তাহলে নিচে আসলো OH। ক্লিয়ার সবাই? এইরকম একটা স্ট্রাকচার হবে। এখন এটা স্যার, এটা তো আমি নরমাল বুঝাইলাম, এটা কিভাবে কার সাথে কোথায় বন্ধন তৈরি করছে তুমি দেখতে পাচ্ছ এখানে যে O আছে এবং এখানে OH আছে। তাহলে এখানে HO2 হচ্ছে, H2O হচ্ছে না, কিন্তু HO2 হচ্ছে। তাহলে এই বন্ধনটা কিভাবে গঠিত হচ্ছে আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। তাহলে আসো আমরা রিয়েলটা এপাশে আমরা বোঝার চেষ্টা করি যে রিয়েল গঠনটা কেমন হবে ফ্রুক্টোজের ক্ষেত্রে। তাহলে রিয়েল গঠনের সময় আমি শুরুতেই এই যে 5 নাম্বারের সাথে হবে না, এটার সাথেই তো বন্ধনটা হবে। এটার যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনকে আমি আগে ধরো এই মাঝখানে নিয়ে নিলাম, অক্সিজেনকে আমি এখানে নিয়ে নিলাম। অক্সিজেনের সাথে এই পাশে একটা হাত দিয়ে কার্বন দিলাম, এই পাশে আর একটা হাত দিয়ে কার্বন দিলাম। কারো কি এতটুকু বুঝতে সমস্যা হয়েছে? অক্সিজেনটা যেটা ছিল এটা মাঝখানে নিয়ে নিলাম, তারপরে এ পাশে হাত দিয়ে একটা কার্বন দিলাম, এখানে একটা কার্বন দিলাম। তো যেহেতু অক্সিজেনটা 5-এর সাথে ছিল, এটা 5 নাম্বার কার্বন লিখেছি, তোমরা বুঝতেই পারছো। এবার আমি কি করছি দেখো, 1 নাম্বার কার্বনটা এখানে দিয়ে দিচ্ছি CH2OH, এবং এই 5 নাম্বারের উপরে 6 নাম্বার কার্বনটা ছিল CH2OH। দেখো তো এটাতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। এবার আসো 2 নাম্বার কার্বন, তাহলে 5-এর সাথে কিন্তু 2 বন্ধন তৈরি করছে, কোনো সমস্যা নাই। এই 2 নাম্বার কার্বনের সাথে 2টা বন্ধন দিয়ে কে ছিল? অক্সিজেন ছিল। এখন এখান থেকে তো আমি অক্সিজেনটাকে নিয়ে নিলাম, তাহলে এখান থেকে হাইড্রোজেনটা কি করবে? এবার হাইড্রোজেন এসে 1 নাম্বার কার্বনের অক্সিজেনের সাথে বসে যাবে। তার মানে এই কার্বনের এই পাশে একটা হাত দিয়ে আমি কি দিয়ে দিলাম? OH, হাইড্রক্সিল মূলক।
একটা হাত দিয়ে। এন্ড এটাকে এভাবে না করে আমি একটু নিচে দিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় যে ওএইচটা ওপরে নাকি নিচে। ওএইচটা কিন্তু নিচে। তো ওএইচ নিচে হলে আমরা জানি আলফা, ওএইচ ওপরে হলে আমরা জানি বিটা। তাহলে এখন কিন্তু আমরা আলফা গ্লুকোজ আঁকতেছি বা আলফা ডি গ্লুকোজ আঁকতেছি। এবার আসো, এরপরে আমরা একটা হাত দিয়ে এখানে 3 নাম্বার কার্বনটা দিই। 3 নাম্বার কার্বন। তাহলে তুমি এখানে দেখো 3 নাম্বার কার্বনে আমাদের কি ছিল? এইচ নিচে ছিল। 3 নাম্বার কার্বনের নিচে ছিল এইচ, উপরে কি ছিল স্যার? ওএইচ। ওকে, তাহলে আমার 1 2 3 আরেকটা এখানে দিই 4 5। তাহলে এটা এর সাথে ধরে এভাবে যুক্ত হলো, এটা এর সাথে এভাবে যুক্ত হলো। বাস, একটু বাঁকা হয়েছে হালকা, এটা সুন্দর করেই দিই যেহেতু আমরা লাইভে নাই। এই আর এটা ধর একটু, তাও তো বাঁকা হয়ে গেল না, চাচ্ছিলাম এইরকম দিতে। আচ্ছা, যতটুকু হয়েছে। তাহলে আমাদের 5টা কার্বন দেওয়া শেষ। এবার দেখো, এটা তো আমি বসাই দিয়েছি যেরকম ছিল, পরেরটা আমি বসাই দিব যেমন ছিল। তাহলে পরেরটার নিচে কি? ওএইচ, ওপরে কি স্যার? এইচ। আর 5 নাম্বারটা থেকে আমরা ওএইচ থেকে ওইদিকে দিয়ে দিয়েছি বিষয়টা। তাহলে 5 নাম্বারের মধ্যে শুধুমাত্র বাকি আছে কি বলো? নিচের দিকে বাকি আছে এইচ। এই সাইডে কি বাকি আছে স্যার? এইচ। বাস, এই হচ্ছে গঠন। তাহলে এটার নাম কি দিব স্যার? এটার নাম দিব হচ্ছে আলফা ডি ফ্রুক্টোজ। আলফা ডি ফ্রুক্টোজ। দেখো তো এই গঠন নিয়ে কারো কোনো সমস্যা হয়েছে কিনা? এবং এটা কার মডেল অনুযায়ী? ফিউরান, ফিউরান থেকে ফিউরানোজ, ফিউরানোজ অনুযায়ী। তো তোমাকে যদি এরকম স্ট্রাকচার দেয়, তুমি এটা দেখে ফ্রুক্টোজ বুঝবা কিনা একটু খেয়াল করো, তাহলে তোমার হয়ে যাচ্ছে। কেন আলফা দিলাম? নিচে ওএইচ আছে তাই। তাই এটাকে যদি বিটা করতে চাই, এটাকে যদি বিটা করতে যাই, তাহলে আমার কি করতে হবে বলো তো? নিচে আমাকে দিতে হবে CH2OH আর ওপরে আমাকে দিতে হবে OH। তাহলে তখন এই স্ট্রাকচারটা এখানে জাস্ট চিন্তা করো, তখন সেটার নাম হয়ে যাবে বিটা ডি ফ্রুক্টোজ। বিটা ডি ফ্রুক্টোজ। এতটুকু স্যার আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা একটু জানান কষ্ট করে। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী পার্টে, না হলে কমেন্ট করবা পরবর্তীতে তোমরা যখন দেখবা। এখন কথা হচ্ছে স্যার ফিউরানোজ কাকে বলে? পরীক্ষাতে আসলে আমরা কি লিখবো? ফিউরানোজের সংজ্ঞাটা কি লিখবো পরীক্ষাতে আসলে? আমরা তাহলে এখন ফিউরানোজের সংজ্ঞাটা একটু লেখার চেষ্টা করি। ওকে, লিখব পঞ্চভুজাকার আকৃতির বলয়ে। পঞ্চভুজাকার, পঞ্চভুজাকার আকৃতির বলয়ে। পঞ্চভুজাকার আকৃতির বলয়ে। তাহলে ওটা কেমন? পঞ্চ 5টা কোণা পাইছো না? পঞ্চভুজাকার আকৃতির বলয়ে 4টি কার্বন অণু এবং 1টি অক্সিজেন অণু থাকে। 4টি কার্বন অণু, 4টি কার্বন অণু ও 1টি অক্সিজেন অণু থাকে। থাকে বা থেকে, আমি বোর্ডে যেহেতু জায়গা কমে জন্য মুছে ফেললাম। অলরেডি তুমি আমার সংজ্ঞাটা দেখে কিন্তু আশা করি বুঝতে পারছো যে আমি কি বোঝাতে চাচ্ছি। তাহলে 1টি অক্সিজেন অণু থাকে এবং যেটি ফিউরান নামক ইথার বলয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। এবং যেটি ফিউরান নামক ইথান বলয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। যেটি ফিউরান নামক ইথার বলয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। তাকে ফিউরানোজ বলে। পঞ্চভুজাকার আকৃতির বলয়ে 4টি কার্বন এবং 1টি অক্সিজেন অণু থাকে এবং যেটি ফিউরান নামক ইথার বলয়ের সাথে সাদৃশ্যপূর্ণ, তাকেও ফিউরানোজ বলে। যেমন ফ্রুক্টোজের বলয় গঠন বা বলয় স্ট্রাকচার। ওকে, উদাহরণ সহ দিয়ে দিবা। আশা করি এই সংজ্ঞাটাও তোমাদের পারা যাবে। এবার আমরা বলতে পারি যে স্যার আমরা ফ্রুক্টোজটা কোথা থেকে পাই? তাহলে আমাদের পরবর্তী পয়েন্টটা দেখো যে ফ্রুক্টোজের উৎসগুলোকে যদি আমরা একটু লিখে দিই, ফ্রুক্টোজের উৎস,
তাহলে ফ্রুক্টোজ কোথা থেকে পাচ্ছি যদি আমরা একটু খেয়াল করার চেষ্টা করি, ফ্রুক্টোজ আমরা পাচ্ছি হচ্ছে পাকা ফল থেকে, ইক্ষু থেকে, হ্যাঁ, বিট থেকে, মধু থেকে। তাহলে এর উৎস 4টা মনে রাখি আমরা বই অনুযায়ী। অধিকাংশ পাকা ফল, অধিকাংশ পাকা ফল, ইক্ষু, বিট, বিট চিনো তো তোমরা আশা করি, বিট। তাহলে অধিকাংশ পাকা ফল থেকে পাচ্ছি, ইক্ষু থেকে পাচ্ছি, আখ থেকে পাচ্ছি, বিট থেকে পাচ্ছি, এবং আমরা মোস্ট স্পেশাল আর একটা জিনিস, সেটা আমার টেবিলের সামনে আছে অবশ্য, মধু থেকেও আমরা পাচ্ছি। তাহলে যদি জিজ্ঞেস করে ফ্রুক্টোজ কোথা থেকে পাওয়া যায়, এই 4টা শব্দের মধ্যেই কোন একটা থাকবে, তবে সবচেয়ে বেশি পাকা ফল থেকে পাওয়া যায়। ওকে, আচ্ছা, যেমন ধরো ইক্ষু থেকে তুমি দেখা মাত্রই ফ্রুক্টোজ পাবা না, ইক্ষু থেকে সুক্রোজ পাওয়া যায়, মানে মিষ্টি যেটা চিনি। এই সুক্রোজের কে আমরা যদি একটা মানে পরীক্ষা করি, ঠিক আছে, কিছু উপাদান লাগবে, সেটা আরেকটা ক্লাসে আমি বুঝাবো এটা সুন্দর করে, তখন দেখবা যে সেখান থেকে আমরা ফ্রুক্টোজটাকে আলাদা করতে পারছি। আপাতত আমরা যেটা জানি যে সুক্রোজকে ভাঙলে আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাই, তো সেটা জানলেও তোমার হচ্ছে। আচ্ছা, তাহলে উৎস আমি বলে ফেললাম ফ্রুক্টোজের। এবার আসো পরবর্তী পয়েন্টে যাই, সেটা হচ্ছে যে বৈশিষ্ট্য কি, ফ্রুক্টোজের বৈশিষ্ট্য কি। তাহলে আমরা পরবর্তী পয়েন্টটা দিয়ে দিচ্ছি, ক্যামেরা ঠিক আছে ইনশাল্লাহ, হ্যাঁ। ফ্রুক্টোজের বৈশিষ্ট্যগুলো একটু লিখে দিচ্ছি এখানে। ফ্রুক্টোজের বৈশিষ্ট্যগুলো আমরা দিয়ে দিই এখানে। তো ফ্রুক্টোজের বৈশিষ্ট্য কি যদি দেখার চেষ্টা করি আমরা, ফ্রুক্টোজ হচ্ছে সাদা হয়। ফ্রুক্টোজ কেমন হয়? সাদা হয়। ফ্রুক্টোজ দানাদার হয়। ফ্রুক্টোজ স্ফটিকাকার। ফ্রুক্টোজ কেমন হয়? সাদা হয়, দানাদার হয়, স্ফটিকাকার হয়, তারপরে তোমার স্বাদে মিষ্টি হয়। হ্যাঁ, ফ্রুক্টোজ কিন্তু স্বাদে মিষ্টি, স্বাদে মিষ্টি। তো কতটুকু মিষ্টি, এক্ষেত্রে একটা কথা আছে অবশ্য, যে ফ্রুক্টোজের আপেক্ষিক মিষ্টতা, সংক্ষেপে লিখলাম আমি, ফ্রুক্টোজের আপেক্ষিক মিষ্টতা হচ্ছে 173। হয়তো এটা তোমরা বুঝলা না, আমি আপেক্ষিক মিষ্টতা নিয়ে অল্প একটু কথা বলবো, অল্প 2-3 মিনিট লাগবে, পুরোটা বলে দিব। বইয়ের মধ্যে কয়েকটা মান দেওয়া আছে, 74, হ্যাঁ, তারপরে তোমার মানে একদম কম থেকে বললে 16, 32, 74, 173, 100, 500, 2000, এই কয়টা বিভিন্ন জিনিসের মানে আপেক্ষিক মিষ্টতা দেওয়া আছে। তো সেটা আমি একটা চমৎকার ভাবে তোমাকে বলে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, গেল বৈশিষ্ট্য। এবার আসো বৈশিষ্ট্যের মধ্যে আমরা আর কিছু অ্যাড করতে পারি কিনা। আরেকটা কথা বলতে পারো যে পানি এবং গরম অ্যালকোহলে কিন্তু ফ্রুক্টোজ দ্রবণীয়। তাহলে আরেকটা তথ্য দিচ্ছি, ফ্রুক্টোজ পানি ও গরম অ্যালকোহলে দ্রবণীয়। পানি এবং গরম অ্যালকোহলে ফ্রুক্টোজ দ্রবণীয়। যখন তুমি মেডিকেলকে টার্গেট করে পড়বা, তখন এই কথাগুলো তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। তাহলে আশা করি তোমাদের তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি উপরের সংজ্ঞাটা মুছে দিয়ে আর কিছু কথাকে বলে দেওয়ার চেষ্টা করি। ফ্রুক্টোজের ব্যবহার এখানে আঁটি দিতে পারতাম, যাই হোক, আর একটা পয়েন্ট দিলে ফ্রুক্টোজ শেষ হয়ে যাচ্ছে আমাদের আজকে। তাহলে ফ্রুক্টোজের ব্যবহারটা একটু খেয়াল করো সবাই। ফ্রুক্টোজের ব্যবহারে 2টা ক মনে রাখবা তোমরা, কেমন? ফ্রুক্টোজের ব্যবহারে 2টা ক মনে রাখবা। তাহলে একটা ক, 2টা ক, এই ক ক দিয়ে মনে রাখতে হবে। আচ্ছা, কি কি ক ক স্যার? একটা ক দিয়ে মনে রাখবা যে কনফেকশনারিতে মিষ্টান্ন তৈরিতে ফ্রুক্টোজ ব্যবহৃত হয়। কনফেকশনারিতে কনফেকশনারিতে মিষ্টান্ন তৈরিতে ব্যবহৃত হয়। কনফেকশনারিতে মিষ্টান্ন তৈরিতে ফ্রুক্টোজ ব্যবহৃত হয়। আরেকটা ক দিয়ে মনে রাখবা কালচার মিডিয়াম। কালচার মিডিয়াম তৈরিতেও কিন্তু ফ্রুক্টোজ ব্যবহৃত হয়। কোন কালচার মিডিয়াম? তোমরা যখন জীব প্রযুক্তি পড়বা, এই ব্যাকটেরিয়ার যে কালচার মিডিয়াম করি আমরা, সেই ব্যাকটেরিয়ার কালচার মিডিয়ামে কিন্তু আমরা এই ফ্রুক্টোজকে ব্যবহার করে থাকি।
তাহলে কালচার মিডিয়ামে ফ্রুক্টোজ ব্যবহৃত হয়। এই দুইটা ক তত্ত্ব মনে রাখবা ফ্রুক্টোজের ক্ষেত্রে। এবং আমরা কিন্তু এটা মনে রাখবা যে এই যে ফ্রুক্টোজটা আমরা পাচ্ছি, তাহলে ফ্রুক্টোজকে আমরা কিন্তু ইক্ষু চিনি, বিট চিনি বা সুক্রোজ এগুলো বলতে পারি। কারণ কি, যে আমি যদি ইক্ষু চিনির কথা বলি, বিট চিনির কথা বলি বা সুক্রোজের কথা বলি, সেগুলোকে ভাঙলে কিন্তু আমরা কি কি পাবো বলো? সেগুলোকে আমরা ভাঙলে পাবো হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। তো এক্ষেত্রে গ্লুকোজ কিন্তু প্রায় সকল পলিস্যাকারাইড ডাইস্যাকারাইডকে ভাঙলে গ্লুকোজটা কমন, ফ্রুক্টোজটা কিন্তু কমন না। তাহলে তখন মোস্ট ইম্পর্টেন্ট আমার পরীক্ষাতে আসলে অ্যান্সারটা কিন্তু আমি ধরো যে বললো যে নিম্নের কোনটিতে ফ্রুক্টোজ পাওয়া যায়, তাহলে অপশনের মধ্যে ধরো যে কিছু কিছু দিয়ে দিল, তার মধ্যে মধু রাখলো বা ইক্ষু রাখলো, তখন কিন্তু অ্যান্সারটা হবে মধু ইক্ষু। মধু ইক্ষুর মধ্যে কিন্তু গ্লুকোজও আছে, কিন্তু তখন ফ্রুক্টোজ তো সবার মধ্যে থাকে না, এই কারণে ফ্রুক্টোজটা হবে তখন রাইট অ্যান্সার। একটু প্রশ্নগুলো বুঝে যদি অ্যান্সার করো, আমার মনে হয় এই পড়াগুলো অনেক সহজ হয়ে যাবে তোমার কাছে। তো আজকে আমরা আরেকটু পড়ে ফেলি, যেহেতু খুব অল্প সময়ের মধ্যে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এখন আমি তোমাদেরকে আপেক্ষিক মিশ্রতা একটু বুঝাই দিই। আপেক্ষিক মিশ্রতা আমি লাইভের মতোই নিচ্ছি, রেকর্ড নিচ্ছি না আর কি। আপেক্ষিক মিশ্রতা, তাহলে আমাদের পরবর্তী পয়েন্ট আপেক্ষিক মিশ্রতা, সুন্দর মতো বুঝে নিবা। আমি অবশ্যই অ্যাডমিশনের মতো করে পড়াচ্ছি, যাতে বোর্ড মানে একাডেমিক তো ক্লিয়ার হবেই ইনশাল্লাহ, অ্যাডমিশনেও আর এক্সট্রা কিছু পড়তে হবে না। তাহলে আমরা ছোট্ট করে হেডিং দিয়ে দিই আপেক্ষিক মিশ্রতা। তো আমি যদি নর্মালি বলি যে আপেক্ষিক মিষ্টতাটা কি, মানে আমি কাউকে ধরে নিলাম যে এটা হচ্ছে 100% মিষ্টি, তার উপর ভিত্তি করে অন্য কাউকে জাজমেন্ট করাটাই হচ্ছে আপেক্ষিক মিষ্টতা। আমি কাউকে ধরে নিচ্ছি যে সেটা মিষ্টি এবং তার উপর ভিত্তি করে অন্যগুলোকে জাজমেন্ট করছি যে সে কতটুকু মিষ্টি বা কতটুকু কম মিষ্টি। তাহলে আমরা আপেক্ষিক মিষ্টতাতে কাকে ধরে নিয়েছেন স্যার আপনি? চিনি বা সুক্রোজকে ধরে নিয়েছি। তাহলে সংজ্ঞাটা এভাবে বলবা, সুক্রোজের তুলনায় অন্য কার্বোহাইড্রেট গুলো কত বেশি বা কম মিষ্টি? সুক্রোজ বা চিনির তুলনায় সুক্রোজ বা চিনির তুলনায় অন্যান্য কার্বোহাইড্রেট গুলো কতটুকু কম বা বেশি মিষ্টি, কতটুকু কম বা বেশি মিষ্টি তাকে আমরা কি বলবো, বা তার অনুপাতকে আমরা বলবো হচ্ছে, সেটির অনুপাতকেই আপেক্ষিক মিষ্টতা বলে। সেটির অনুপাতকে আপেক্ষিক মিষ্টতা বলে। ক্লিয়ার? সুক্রোজ বা চিনির তুলনায়। আচ্ছা, তাহলে সুক্রোজ বা চিনিকে যেহেতু আমি ধরেছি, তাহলে একটু খেয়াল করো যে আমরা জানি সুক্রোজ, আমরা কি জানি বলো? সুক্রোজ সমান সমান গ্লুকোজ যোগ ফ্রুক্টোজ। গ্লুকোজ যোগ ফ্রুক্টোজ। তাহলে আমরা এই তিনটা আগে শিখে ফেলি। তাহলে সুক্রোজকে বা চিনিকে আমরা ধরেছি, তাহলে সুক্রোজকে কত ধরেছি দেখো, সুক্রোজের আপেক্ষিক মিষ্টতা হচ্ছে 100। সুক্রোজের আপেক্ষিক মিষ্টতা কত? 100। সুক্রোজ চিনি খেয়ে আমার যতটুকু মিষ্টি লাগবে, গ্লুকোজ খেয়ে কিন্তু এতটুকু মিষ্টি লাগবে না। এজন্য মনে রাখবা গ্লুকোজের আপেক্ষিক মিষ্টতা হচ্ছে 74, আর ফ্রুক্টোজের তার চাইতে 1 কম, তবে 1 কম না, আসলে সেটা হচ্ছে ওই 74 থেকে 73, মনে রাখছি 173। তাহলে ফ্রুক্টোজ কিন্তু চিনির চাইতেও বেশি মিষ্টি, মনে থাকবে। এবার আসো, সুক্রোজের আবার 5 গুণ বেশি মিষ্টি, সুক্রোজের চাইতে 5 গুণ বেশি মিষ্টি হচ্ছে স্যাকারিন। তাহলে সুক্রোজ ইন্টু 5, সুক্রোজের চাইতে 5 গুণ বেশি মিষ্টি হচ্ছে কি? স্যাকারিন। তাহলে স্যাকারিনের আপেক্ষিক মিষ্টতা কত বলো? 500। স্যাকারিনের আপেক্ষিক মিষ্টতা কত স্যার? 500, মনে থাকবে। স্যাকারিনের আপেক্ষিক মিষ্টতা হচ্ছে 500। এবং মনে রাখবা স্যাকারিনের সাথে আবার যদি আমরা 4 গুণ করি,
তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে মোনালেনিন, ম্যানালেনিন। তাহলে স্যাকারিন ইনটু 4 ইকুয়াল টু ম্যানালেনিন। ম্যানালেনিন একটা শর্করা, যদিও ইন আছে শব্দের শেষে, তারপরেও তাহলে 4 গুণ করলে কত হয় বলো? 2000। তো তোমাদের রাইটার গুলো মিলাই এগুলোই দেওয়া আছে মোটামুটি, আর 2টা দেওয়া আছে বলছি। তাহলে এভাবে করে মনে রাখবা যে চিনি খেয়ে, হ্যাঁ, চিনি খেয়ে ছ্যাঁকা খেলো মনা, চিনি খেয়ে ছ্যাঁকা খেলো মনা, মানে চিনিতে ছ্যাঁকা খেলো মনা, চিনিতে ছ্যাঁকা খেলো মনা। তাহলে চিনি 100, তার 5 বা 5 বার ছ্যাঁকা খেলো 4 বছরের মনা, চিনিতে 5 বার ছ্যাঁকা খেলো 4 বছরের মনা। কোন একটা রুলসে দেখবা তোমার মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, আর 2টার আপেক্ষিক মিষ্টতার কথা বলা হয়েছে, সেটা মনে রাখবা যে ল্যাম্প মনে রাখতে পারো, ল্যাম্প বা ল্যাম্প এটা মনে রাখতে পারো, ল্যাম্প। তো আমরা জানি এগুলো আমাদের সরলের মধ্যে। তাহলে ল্যাকটোজ যেটা আছে, ল্যাকটোজ লজফল আকার দিয়ে মনে রাখবা, ল্যাকটোজ। আমি এখানে উল্টাপাল্টা কথা বলতে পারতাম, ম আর ল আছে তো, হ্যাঁ, তাহলে উল্টাপাল্টা কথা হয়ে যায়, তো বললাম না ইচ্ছা করে। তাহলে ল্যাকটোজ হচ্ছে 16 মনে রাখবো, আর মতে হচ্ছে মল্টোজ হচ্ছে 16 দুগুণী কত? 32। এই কয়টা আপেক্ষিক মিষ্টতা তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? এই কয়টা আপেক্ষিক মিষ্টতা তোমরা জানলেই ইনশাল্লাহ হয়ে যাবে। এই কয়টা আপেক্ষিক মিষ্টতা একটু কষ্ট করে জানবা। ওকে, আমরা আরেকটা টপিক পড়ে আজকের লেকচারটা শেষ করছি এই জায়গা থেকে। সেই টপিকটা হচ্ছে, আমরা যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পড়লাম, 2-3টা ক্লাস মিলাই পড়লাম, ফ্রুক্টোজ একটা ক্লাসে পড়লাম। তো এখন আমরা এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে 6টি পার্থক্য শিখব খুব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে 6টি পার্থক্য শিখব, তাহলেই আমাদের আজকের মতো পড়াটা ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তাহলে আসো, ওপরে আমি লিখে দিলাম, এ পাশে গ্লুকোজ এবং এ পাশে হচ্ছে ফ্রুক্টোজ। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে আমরা একটু পার্থক্যটা দেখে নিই। ওকে, তাহলে গ্লুকোজের ক্ষেত্রে মনে রাখবা, গ্লুকোজ কিন্তু কি বলতো? একটা অ্যালডোহেক্সোজ। তাহলে একটা আমরা বলতে পারি, গ্লুকোজকে আমরা বলতে পারি যে অ্যালডিহাইড যুক্ত, যেহেতু এজন্য এটাকে বলা হয় যে এটি অ্যালডোহেক্সোজ। তাহলে গ্লুকোজ হচ্ছে অ্যালডোহেক্সোজ। তাহলে ফ্রুক্টোজের বেলা কি বলবো বলো? এটি অ্যালডোকিটোজ। অ্যালডোকিটোজ হয়, অ্যালডিহাইড আছে না, এটি হচ্ছে হেক্সোকিটোজ বা কিটোহেক্সোজ বা হেক্সোকিটোজ। ওকে, কিটোহেক্সোজ বললেও ভালো হয়, এমনি বইয়ের মধ্যে কিটোহেক্সোজ দেওয়া আছে, কিটোহেক্সোজ। যেহেতু আগে এখানে অ্যালডো, তাহলে আমি কিটো দিয়ে আমি লিখে দিই, প্রয়োজন আবার অনেকে ভুল লিখে বসে থাকবে। তাহলে এটা হচ্ছে কিটোহেক্সোজ। হয়েছে, একটা গেল। নাম্বার 2তে আসো, 2 নাম্বার দেখো যে গ্লুকোজটাকে আমরা কোথায় পেয়েছিলাম মনে আছে? যে একে কি বলা হয় গ্লুকোজকে, বা এটি কোথা থেকে পাই? একে গ্রেপ মানে কি ছিল? আঙ্গুর, আমরা আঙ্গুর থেকে পেয়েছিলাম। তাহলে একে গ্রেপ সুগার বলা হয়, হ্যাঁ, মানে আঙ্গুর থেকে এটা পাওয়া গেছে, গ্রেপ সুগার। আর একে আমরা কি বলবো বলো? একে ফ্রুট সুগার বলা হয়। ফ্রুক্টোজকে কি বলা হয় স্যার? ফ্রুট সুগার বলা হয়। ওকে, 2 নাম্বার গেল। 3 নাম্বারে আসো, আমরা একটু আগে পড়লাম যে গ্লুকোজের আপেক্ষিক মিষ্টতা একটু আগেই পড়লাম, যেহেতু সবার মনে আছে ইনশাল্লাহ। আপেক্ষিক মিষ্টতা হচ্ছে 74, আর ফ্রুক্টোজের আপেক্ষিক মিষ্টতা হচ্ছে 173। ওকে, 4 নম্বরে আসতে পারি যে আমরা গত লেকচারের আগে পড়ছিলাম যে গ্লুকোজের যেটা রিং স্ট্রাকচার, এটাকে কি বলা হয়? গ্লুকোজের রিং স্ট্রাকচারকে আমরা বলেছিলাম পাইরানোজ। পাইরান থেকে পাইরানোজ।
আর বলো ফ্রুক্টোজের রিং স্ট্রাকচারের নাম আমরা কি বললাম? ফিউরানোজ। ফ্রুক্টোজ ফিউরানোজ, তাহলে ওটা পাইরানোজ, এটা হচ্ছে ফিউরানোজ। ওকে, আচ্ছা 5 নম্বরে যদি আমরা আসি, তাহলে 5 নম্বরে আমি দুইটা কাজের কথা বলবো, একটা সালোক সংশ্লেষণ এবং একটা শোষণ। তাহলে গ্লুকোজ হচ্ছে সালোক সংশ্লেষণে সরাসরি উৎপন্ন হয়। গ্লুকোজ কি হয়? সালোক সংশ্লেষণে। তোমরা সালোক সংশ্লেষণের বিক্রিয়া সবাই জানো, C6H12O6, তাই না? মানে উৎপাদ হিসেবে তৈরি হচ্ছে, আর এখানে কার্বন ডাই অক্সাইডের সাথে পানি বিক্রিয়া করছে। আশা করি ওটা লেখার দরকার নাই, তোমরা জানো, জানার কথা এটা। তাহলে গ্লুকোজ হচ্ছে সালোক সংশ্লেষণে সরাসরি উৎপন্ন হয়, সরাসরি উৎপন্ন হয়। গ্লুকোজ সালোক সংশ্লেষণে সরাসরি উৎপন্ন হয়, কিন্তু ফ্রুক্টোজ কিন্তু সরাসরি উৎপন্ন হয় না। তার মানে ফ্রুক্টোজ গ্লুকোজ থেকে আবার রূপান্তরিত হয় বা তৈরি হয়, সরাসরি কিন্তু সালোক সংশ্লেষণে ফ্রুক্টোজ উৎপন্ন হয় না। আচ্ছা, আর গ্লুকোজটা হচ্ছে কি বলতো, আমরা শ্বসনের বিক্রিয়া আবার কি জানি, ওই গ্লুকোজটা অক্সিজেনের সাথে জারিত হয়ে বা বিক্রিয়া করে এটিপি তৈরি করছে, তাই না? তাহলে আমরা শ্বসন দিয়ে 6 নম্বর পয়েন্টটা বলতে পারি যে শ্বসনের প্রাথমিক পদার্থ হচ্ছে কে? গ্লুকোজ। তাহলে গ্লুকোজ হচ্ছে শ্বসনের প্রাথমিক পদার্থ। শ্বসনের প্রাথমিক পদার্থ হচ্ছে গ্লুকোজ। আর ফ্রুক্টোজটাকে কি বলবো বলো? শোষণের প্রাথমিক পদার্থ নয়। ফ্রুক্টোজ শ্বসনের প্রাথমিক পদার্থ নয়। এই হচ্ছে আমাদের গ্লুকোজ এবং ফ্রুক্টোজ নিয়ে সমস্ত তথ্য শেষ। আমাদের পরবর্তী লেকচার 10 হবে ডাইস্যাকারাইড নিয়ে, এবং সেখানে আমরা 4 ধরনের ডাইস্যাকারাইড সম্পর্কে জানবো। বিশেষ করে পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে সুক্রোজ। আগামী লেকচার হবে আমাদের সুক্রোজ নিয়ে, অথবা পুরো ডাইস্যাকারাইড নিয়ে একটা লেকচার হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।